আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের মেকানিক্যাল ষষ্ঠ সেমিস্টারের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন বইয়ের চ্যাপ্টার 13 অর্থাৎ 13 অধ্যায়ের ডিজেল ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। আগের দিন ক্লাসে আমি তোমাদের পেট্রোল ইঞ্জিনের আগের দিন দুটো ক্লাসে আমি পেট্রোল ইঞ্জিন সম্পর্কে তোমাদের যেটুকু দরকার সেটুকু নিয়ে আলোচনা করছি আমি। আজকে ঠিক একইভাবে ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা হয়েছে। আজ আমি তোমাদের পেট্রোল ইঞ্জিন সম্পর্কে ডিজেল ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ঠিক একইভাবে যে ডিজেল ইঞ্জিন কি আমরা সবাই জানি যে ডিজেল ইঞ্জিন ডিজেল দ্বারা পরিচালিত হয়, আমরা তাকে ডিজেল ইঞ্জিন বলি। কিন্তু ডিজেল ইঞ্জিন পরিচালনা করার জন্য আমাদের কি কি কাজ আছে, কোন কোন বিষয় মেনটেন করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর ব্যবহার করা হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনে কার্বোরেটর ব্যবহার করা হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র আমাদের ইনজেক্টর ব্যবহার করা হয়। তো ইনজেক্টরের বিষয়টা পরে আসছি, কারণ আমি তোমাদের জানাবো। প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে যে থাকে, আমাদের ডিজেল ইঞ্জিন যে ফুয়েল যে সিস্টেমে থাকে, এই সিস্টেমকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। সেটা জানবো যে সেই দুই ভাগটা কি। ফুয়েল সিস্টেমে পোকার বেল, তাহলে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম থাকে, ফুয়েল সিস্টেমকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ দুই রকম হয়ে থাকে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে আমাদের এয়ার ব্লাস্ট ইনজেকশন সিস্টেম, তারপর আমাদের আরেকটা আছে যে সলিড ইনজেকশন সিস্টেম। সলিড ইনজেকশন সিস্টেম। তাহলে আমাদের ডিজেল ইঞ্জিনে ফুয়েল সিস্টেম থাকে, সেটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে এয়ার ব্লাস্ট ইনজেকশন সিস্টেম, আর একটা হচ্ছে সলিড ইনজেকশন সিস্টেম। এই দুই ভাগে ভাগ করা যায়। এরপর আছে আমাদের সলিড ইনজেকশন সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়। সলিড ইনজেকশন সিস্টেমে পোকার বেল। আমরা জেনে গেলাম যে ফুয়েল সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এয়ার ব্লাস্ট ইনজেকশন আর একটা হচ্ছে সলিড ইনজেকশন সিস্টেম। এখন এই সলিড ইনজেকশন সিস্টেমকে আবার তিন ভাগে ভাগ করা গেছে। তাহলে তিন ধরনের সলিড ইনজেকশন পদ্ধতি, অর্থাৎ সলিড ইনজেকশন পদ্ধতির নাম সলিড ইনজেকশন পদ্ধতি। সলিড ইনজেকশন পদ্ধতি নাম। তিন ধরনের সলিড ইনজেকশন পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমাদের ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম, ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম, আর হচ্ছে কমন রেইল সিস্টেম। তাহলে ইন্ডিভিজুয়াল pump system
ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম, তারপরে আছে আমাদের এই ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম, ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম। আরেকটা হচ্ছে আমাদের কমন রেল সিস্টেম, কমন রেল সিস্টেম, কমন রেল সিস্টেম। তাহলে আমাদের যে আমরা জানলাম যে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের এয়ার ব্লাস্ট সিস্টেম আর একটা হচ্ছে সলিড ইনজেকশন সিস্টেম। এখন সলিড ইনজেকশন সিস্টেমকে আবার তিন ভাগে ভাগ করে দিচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম, আর হচ্ছে কমন রেল সিস্টেম। এবার হচ্ছে আমরা যে ইনজেক্টরের কথা বলছিলাম আমি প্রথমেই তোমাদের, সেই ইনজেক্টর কি এবং ইনজেক্টরের সাহায্যে আমরা কি কাজ করি সেটা জানবো। যে ইনজেক্টরের কাজ, অর্থাৎ ডিজেল ইঞ্জিনে ইনজেক্টরের কাজ, ইনজেক্টরের কাজ। ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর কি কাজ করে থাকে, অর্থাৎ ইনজেক্টরের সাহায্যে আমরা ডিজেল ইঞ্জিনে কি কাজ হয়ে থাকে সেটা জানবো। ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ ডিজেল ইঞ্জিনের যে ফুয়েল সিস্টেম থাকে সেখানে কিন্তু ইনজেক্টর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা লিখতে পারি ইনজেক্টর ডিজেল ইঞ্জিনে ফুয়েল সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর আছে যে ইনজেক্টর জ্বালানিকে সূক্ষ্ম কণায় পরিণত করে তখন প্রোপেস্টে স্প্রে করে, অর্থাৎ ইনজেক্টর জ্বালানিকে কি করবে, সূক্ষ্ম কণায় পরিণত করে দহন প্রকোষ্ঠে স্প্রে করে। দহন প্রকোষ্ঠে কি করবে, স্প্রে করে। তাহলে ডিজেল ইঞ্জিনের যে ইনজেক্টর ব্যবহার করা হয়, আমরা সেই ইনজেক্টরের কাজ জেনে গেলাম। সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ইনজেক্টর একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই ইনজেক্টরের কাজ হচ্ছে কি, জ্বালানিকে কি করবে, সূক্ষ্ম কণায় পরিণত করে প্রথমে, তারপর হচ্ছে দহন প্রকোষ্ঠে স্প্রে করবে, যার ফলে কি হয়, ইঞ্জিনে আগুন ধরে এবং তাপমাত্রা সৃষ্টি হয়। এর জন্য ইনজেক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি করবে, আস্তে আস্তে অল্প অল্প করে কি দহন প্রকোষ্ঠে ডিজেলকে স্প্রে করে। এর জন্য এটাকে বলা হয় কি, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ফুয়েল সিস্টেমের। আর পেট্রোল ইঞ্জিনে কি ব্যবহার করা হয়, কার্বোরেটরের মাধ্যমে কি হয়, জ্বালানিকে মিশ্রিত করা হয়, তারপর দহন প্রক্রিয়াতে দেওয়া হয়। কিন্তু ডিজেল ইঞ্জিনে ইনজেক্টরের মাধ্যমে কি করা হয়, জ্বালানিকে সূক্ষ্ম কণায় পরিণত করে স্প্রে করা হয়। এবার হচ্ছে যার ভিতরে দুই ধরনের বেন্ডিক্স ড্রাইভের নাম, অর্থাৎ আমাদের যে বেন্ডিক্স ড্রাইভ আছে সেই বেন্ডিক্স ড্রাইভ দুটি বেন্ডিক্স ড্রাইভের নাম জানবো। তাহলে আমরা জানবো যে দুই ধরনের
বেন্ডিক্স ড্রাইভের নাম। এক নাম্বার আছে আমাদের ইনপুট টাইপ আর হচ্ছে আউটপুট টাইপ। তাহলে আমাদের দুইটা ড্রাইভ হচ্ছে, একটা হচ্ছে ইনপুট টাইপ আর হচ্ছে আউটপুট টাইপ। তাহলে আমরা দু ধরনের বেন্ডিক্স টাইপের নাম জেনে গেছি, একটা হচ্ছে ইনপুট টাইপ আর একটা হচ্ছে আউটপুট টাইপ। এখন হচ্ছে আমাদের ডিজিটাল যে কুলিং সিস্টেম থাকে, আমরা ফুয়েল সিস্টেম সম্পর্কে আলোচনা করে গেছি যে ফুয়েল সিস্টেমে দু ধরনের ফুয়েল সিস্টেম দেখি আমরা, সেটা হচ্ছে এয়ার ব্লাস্ট ইনজেক্টর সিস্টেম আর একটা হচ্ছে সলিড ইনজেকশন সিস্টেম। এরপর যাচ্ছে সলিড ইনজেকশন সিস্টেম, ট্রিপোকার, ইন্ডিভিজুয়াল সিস্টেম, ডিস্ট্রিবিউটর আর কমন রেট। তারপরে হচ্ছে ডিজেল ইনজেক্টরের কাজ। তারপর জানলাম যে বেন্ডিক্স টাইপের নাম। এখন আমরা যাব কুলিং সিস্টেমে, ডিজেল ইঞ্জিনের কুলিং সিস্টেমের কাজ কি। কুলিং সিস্টেমের কাজ, কুলিং সিস্টেমের কাজ কি? ইঞ্জিনের বিভিন্ন অংশকে অতি উত্তাপ জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করে অপারেটিং তাপমাত্রায় ইঞ্জিন পরিচালনা করায় কুলিং সিস্টেমের কাজ। কুলিং সিস্টেমের কাজ, তাহলে আমাদের কুলিং সিস্টেমের কাজ কি জানলাম যে ইঞ্জিনের বিভিন্ন অংশকে, তাহলে আমরা জানি যে ইঞ্জিনে যখন কাজ হয় তখন কঠিন তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্নের কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে পারে। এর জন্য এই উত্তাপজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে কি করবে, অপারেটিং তাপমাত্রা, যে তাপমাত্রায় থাকলে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমরা ইঞ্জিন অপারেট করা যাবে সেই তাপমাত্রায় রেখে ইঞ্জিন পরিচালনা করা, এটা হচ্ছে আমাদের কুলিং সিস্টেমের কাজ। এখন আমরা জানবো যে কুলিং সিস্টেমের প্রকারভেদ। কুলিং সিস্টেমের প্রকারভেদ। কুলিং সিস্টেমকেও দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনডাইরেক্ট কুলিং সিস্টেম আর একটা হচ্ছে ডাইরেক্ট কুলিং সিস্টেম। অর্থাৎ ইনডাইরেক্ট কুলিং সিস্টেম আর একটা হচ্ছে ডাইরেক্ট
কুলিং সিস্টেম। তাহলে আমরা কুলিং সিস্টেমকে দুভাগে ভাগ করে যাই, সেটা হচ্ছে যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কুলিং সিস্টেম আর হচ্ছে ডাইরেক্ট কুলিং সিস্টেম। এখন হচ্ছে যে আমাদের থার্মোস্ট্যাট আছে, নিচে ব্যবহার করা হয়, এই থার্মোস্ট্যাটের কাজ কি জানবো। ডিজেল ইঞ্জিনে থার্মোস্ট্যাটের কাজ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে থার্মোস্ট্যাটের কাজ কি, তারপর ইনজেক্টরের কাজ কি, কুলিং সিস্টেমের কাজ কি, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে বা অতি সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে থার্মোস্ট্যাটের কাজ কি দেখো, থার্মোস্ট্যাট ভালভের কাজ ইঞ্জিন ঠান্ডা অবস্থায় কুলান্ট প্যাসেজ বন্ধ করে রাখা। তাহলে থার্মোস্ট্যাট ভালভের কাজ কি হবে, থার্মোস্ট্যাট ভালভের কাজ ইঞ্জিন ঠান্ডা অবস্থায় ইঞ্জিন কি করবে, ঠান্ডা অবস্থায় কুলান্ট প্যাসেজ বন্ধ করে রাখা। কুলান্ট প্যাসেজ বন্ধ করে রাখা। তারপর হচ্ছে যাতে কুলান্টের পরিভ্রমণ বাধাপ্রাপ্ত হয়ে, যাতে কুলান্টের পরিভ্রমণ বাধাপ্রাপ্ত হয়ে করবে ইঞ্জিন দ্রুত অপারেটিং তাপমাত্রা পড়ছে, ইঞ্জিন দ্রুত অপারেটিং তাপমাত্রায় পড়ছে। তাহলে থার্মোস্ট্যাটের কাজ কি জানলাম আমরা, থার্মোস্ট্যাটের কাজ ইঞ্জিন ঠান্ডা অবস্থায় কুলান্ট প্যাসেজ কি করবে, এটা বন্ধ করে রাখবে, যাতে কুলান্টের পরিভ্রমণ বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ বারবার যখন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে তখন আর তো আমাদের কুলান্টের প্রয়োজন হবে না, তাই না, কুলান্টের প্রয়োজন হবে না। আর এই কুলান্ট প্রয়োজন না হলে আমাদের কি হবে, এর জন্য আমাদের যাতে অতিরিক্ত কুলান্ট নষ্ট না হয়, সেই নষ্ট না হওয়ার জন্য আমাদের থার্মোস্ট্যাট কি করবে, কুলান্টের যে প্যাসেজ আছে ওটা বন্ধ করে রাখবে, যাতে কুলান্ট পরিভ্রমণ বাধাপ্রাপ্ত হয়ে ইঞ্জিন দ্রুত অপারেটিং তাপমাত্রা পৌঁছে। কারণ যদি বারবার কুলান্ট অতিবাহিত হয় তাহলে ইঞ্জিন ঠান্ডা একবারে ঠান্ডা হয়ে বন্ধ হয়ে যাবে। এর জন্য কি হয়, যে থার্মোস্ট্যাট এই যে কুলান্টের প্যাসেজটা বন্ধ করে রাখে, নির্দিষ্ট পরিমাণ কুলান্ট যাতে যাইতে পারে, বেশি না যায়, এই জন্য এটা থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এবার হচ্ছে আমাদের আমরা জানবো যে দুইটি থার্মোস্ট্যাট বাল্বের নাম, অর্থাৎ থার্মোস্ট্যাটের যে বাল্ব ব্যবহার করা হয় তার মধ্যে দুইটা থার্মোস্ট্যাট বাল্বের নাম জানবো আমরা। জানবো দুই ধরনের থার্মোস্ট্যাট বাল্বের নাম। দুটি থার্মোস্ট্যাট বাল্বের নাম, এক হচ্ছে আমাদের যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক টাইপ আর অ্যানিরয়েড টাইপ। হাইড্রোস্ট্যাটিক টাইপ,
স্ট্যাটিক টাইপ, আর একটা হচ্ছে অ্যানিরয়েড। অ্যানিরয়েড টাইপ। তাহলে দুইটি থার্মোস্ট্যাট বাল্বের নাম আমরা জেনে গেছি, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক টাইপ আর একটা হচ্ছে অ্যানিরয়েড টাইপ। এরপর হচ্ছে আমরা টার্বোচার্জার জানি, সেই টার্বোচার্জারে দুটি টার্বোচার্জারের নাম, দুটি টার্বোচার্জারের নাম। টার্বোচার্জার এর নাম প্রথমে আছে সেটা হচ্ছে যে সহজ চাপ টার্বোচার্জার আর হচ্ছে পালস টার্বোচার্জার। তাহলে দুটি টার্বোচার্জার একটা হচ্ছে সহজ চাপ টার্বোচার্জার, সহজ চাপ টার্বোচার্জার, আরেকটা হচ্ছে পালস টার্বোচার্জার। তাহলে আমরা দুটি টার্বোচার্জার নাম জেনে গেছি, একটা হচ্ছে সহজ চাপ টার্বোচার্জার আর একটা হচ্ছে পালস টার্বোচার্জার। এরপর হচ্ছে আমাদের যে টার্বোচার্জার আছে, টার্বোচার্জার বিভিন্ন কয়েকটি অংশের নাম এখন জানবো। টার্বোচার্জারের প্রধান তিনটি অংশের নাম। প্রধান তিনটি অংশের নাম। প্রথমে যে অংশটা আছে আমাদের সেটা হচ্ছে টারবাইন ও টারবাইন হাউজিং। এরপর আছে বেয়ারিং হাউজিং অ্যাসেম্বলি। বেয়ারিং হাউজিং অ্যাসেম্বলি। আর যেটা আছে সেটা হচ্ছে কম্প্রেসর হাউজিং ও ইম্পেলার। হাউজিং ও ইম্পেলার। তাহলে টার্বোচার্জারের যে প্রধান তিনটি অংশ আমরা জানলাম, এক হচ্ছে টারবাইন ও টারবাইন হাউজিং, তারপর হচ্ছে বিয়ারিং হাউজিং অ্যাসেম্বলি, আর হচ্ছে কম্প্রেসর হাউজিং ইম্পেলার। এই ছিল টার্বোচার্জারের তিনটি অংশ নাম। তো শিক্ষার্থী, তাহলে এই ছিল তোমাদের আজকে আলোচনার বিষয় ডিজেল ইঞ্জিন চ্যাপ্টার থেকে। এই ছিল মোটামুটি তোমার আলোচনার বিষয়। নেক্সট ক্লাসে আমি তোমাদের আরো ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এই অধ্যায় থেকে। তো অবশ্যই তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, কারণ তোমাদের পরীক্ষা হবে, তোমরা জানো। আজকে তাহলে আমি এ পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।